অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝেন কিনা? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য এবং ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। কি বাক্য? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যগুলো কি? যেগুলো দ্বারা কি করা হয়? কাউকে প্রশ্ন করা হয়। যেগুলো দ্বারা হচ্ছে কাউকে কি করা হয়? প্রশ্ন করা হয়। এখন এই যে আমাদের তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নেওয়ার সময় এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। প্রথমেই কয়েকটা নিয়ম দেখা দিচ্ছে আপনাদেরকে। এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকলে এটাকে আমরা ইয়ে করার সময় কি লিখবো? হু, হু ডাজেন্ট, হু কি, তারপরে সাবজেক্ট, এরপরে বি ওয়ান মানে ভার্ব বেস ফর্ম, এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবো, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। কথা কি বুঝছেন? অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে কোনো বাক্যের মধ্যে এবং সেই বাক্যকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিতে বলে, আমরা এভরিবডি, এভরিওয়ান, অল জায়গায় কি লিখবো? হু ডাজেন্ট, এরপরে সাবজেক্ট লিখবো, তারপর বি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম লিখবো, এরপরে অবজেক্ট, তারপরে কি? প্রশ্নবোধক চিহ্ন। মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে হয়, ইন্টারোগেটিভটা কিসে হবে? নেগেটিভে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভে। কিসে হবে? অ্যাফার্মেটিভে। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা এই অনুযায়ী এটা সমাধান করবেন। এভরিবডি লাইকস আ ট্রুথফুল পারসন। ট্রুথফুল, এভরিবডি লাইকস আ ট্রুথফুল পারসন। মনে রাখবেন এভরিবডিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা হয়, যার কারণে হচ্ছে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত। এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে বলেন তো? হ্যাঁ, লাইকস আর হবে না, লাইক হবে। দেখেন আমরা নিয়ম অনুযায়ী করি, এভরিবডি আছে সাবজেক্ট হিসেবে আছে, তাহলে তার পরিবর্তে আমরা কি লিখবো? হু, হু ডাজেন্ট, হু ডাজেন্ট। তারপর লাইকস আছে, আমরা কি লিখবো? লাইক। তারপর হচ্ছে বাকিটা ট্রুথফুল পারসন। এরপরে হচ্ছে আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব। এই যে লাইকস আর হবে না, তখন কি হবে? লাইক। পরবর্তী নিয়মটা দেখেন, নোবডি, নো ওয়ান, নান। নোবডি, নো ওয়ান, নান যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করবো কিভাবে? এই নোবডি, নো ওয়ান, নানের জায়গায় আমরা লিখবো হু, তারপরে সাবজেক্ট, এরপরে বার, তারপরে কি? অবজেক্ট। যেমন আচ্ছা, আমরা এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে হু ডাজেন্ট লিখছে, এখানে কেন শুধুমাত্র হু হবে? কারণ হচ্ছে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, এই জন্য আমরা নেগেটিভ করার জন্য ডাজেন্ট। কিন্তু নোবডি, নো ওয়ান, নান তো নেগেটিভ শব্দ না। যেহেতু এটা নেগেটিভ, তাহলে ইন্টারোগেটিভটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে। তাই এখানে আমরা ডাজেন্ট ব্যবহার করতে হবে না। নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে শুধুমাত্র হু, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। একটা এক্সাম্পল দেখেন, নোবডি ট্রাস্ট আ লায়ার। এখানে নোবডির পরে ভার্ব কি? ভার্ব হচ্ছে ট্রাস্ট, আর এ লায়ার হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আমরা নোবডি, ও সরি, সাবজেক্ট হবে না, এখানে কোনো সাবজেক্ট নেই। হু ডাজেন্টের পরে ভার্ব, এখানে কোনো কি নেই? সাবজেক্ট নেই, কোনো সাবজেক্ট হবে না, এখানে কোনো সাবজেক্ট নেই। কারণ নোবডি, নো ওয়ানটাই তো সাবজেক্ট। নোবডি, নো ওয়ান, নান অথবা এভরিবডি, এভরিওয়ান, অল, এটাই কি? সাবজেক্ট, এটাই সাবজেক্ট। তাহলে এখানে হু ডাজেন্টের পরে বি ওয়ান, তারপরে অবজেক্ট। আবার এখানে হু এর পরে ভার্ব, তারপরে কি? অবজেক্ট, এরপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তার মানে নোবডির পরিবর্তে কি লিখবো? হু। নোবডির পরিবর্তে কি লিখবো আমরা? হু লিখবো। নোবডির পরিবর্তে
হু। তারপর আমরা ভার্ব লিখবো। ভার্ব কি আছে, আমরা সূত্র এটা অনুযায়ী লিখবো। ভার্বের পর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি, আ লায়ার। এরপর প্রশ্নবোধক চিহ্ন শেষ। সবাই কি বুঝতে পারছেন? ঠিক আছে, দুইটা নিয়ম লিখে ফেলেন। তারপরে নিয়মটা বুঝেন। তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো তো পারবেন না। এরপরে দিব যে আমরা অক্সিলারি ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমেই কি লিখবো? অক্সিলারি ভার্ব। এই যে এটা অক্সিলারি বিতে কি ভার্ব সংক্ষেপে লিখলাম। তারপর আমরা সাবজেক্ট লিখবো। কি লিখবো? এরপরে কিছু বাক্যে তো ভার্ব থাকে, ভার্ব যদি থাকে তাহলে আমরা কি লিখবো? ভার্বটা লিখবো, তারপরে লিখবো অবজেক্ট, এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। একেবারে ইজি। তবে মনে রাখবেন, যদি এটা অ্যাফার্মেটিভ হয় এটা হবে নেগেটিভ, আর এটা নেগেটিভ হলে এটা হবে কি অ্যাফার্মেটিভ। সেটা তো বুঝেন। নট থাকলে উঠে যাবে, নেভার থাকলে ইভার হবে। ঠিক আছে নি? এখন আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া যায়। কি দেওয়া যায়? এখানে কি লিখলাম? হি ইজ গোয়িং টু ঢাকা। এই বাক্যটাকে যদি আমরা কি করতে যাই, এই বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভে নিতে যাই, তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? ইজ একটা কি, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। প্রথমে অক্সিলারি ভার্ব, ঠিক না? লিখলাম। এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ। তাহলে তার সাথে নট যুক্ত করলে কি হবে? ইজেন্ট। নট যুক্ত করলে কি হবে? ইজেন্ট। এরপর কি আছে দেখেন, এরপর হচ্ছে আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি, কি। এরপরে ভার্ব কি আছে? গোয়িং লিখবো এখানে। কেমন? গোয়িং টু ঢাকা। এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন শেষ। বুঝতে পারছেন? এখন আপনারা আর কয়েকটা এক্সাম্পল দিলে করতে পারবেন কিনা? আর কয়েকটা এক্সাম্পল দিলে করতে পারবেন? আচ্ছা, আমি বই থেকে কিছু এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ইন্টারোগেটিভ না, এতো পেয়ে গেছি। দেখেন, আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিস। আই ওয়াজ সিনসিয়ার, আই ওয়াজ সিনসিয়ার, আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিস। হ্যাঁ, মনোযোগী। দেখেন, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? আছে। এখানে অক্সিলারি ভার্বটা কি? ওয়াজ। তাহলে এটা, সেটা আমরা কোথায় লিখবো? আমরা প্রথমে লিখবো সাবজেক্ট। সাবজেক্ট কি? আই। ওয়াজন্ট আই, তারপর কি লেখা যাবে? সিনসিয়ার। ওয়াজন্ট আই সিনসিয়ার টু মাই কি ডিউটিস। তারপর প্রশ্নবোধক চিহ্ন। সহজ আছে না? সবাই লিখতে পারবেন এটি? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, নেগেটিভ একটা দেখাই দিই। জেরি ওয়াজ নট ইরেসপন্সিবল। জেরি ওয়াজ নট ইরেসপন্সিবল। জেরি ওয়াজ নট ইরেসপন্সিবল। এখন দেখেন, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নিই, আমরা খেয়াল করেন ওয়াজের পরে কি আছে? নট। তাহলে আমরা প্রথমে ওয়াজটাকে প্রথমে লিখবো। লিখছি ওয়াজ দেখি। এবার সাবজেক্ট লিখবো। সাবজেক্টটা কি? জেরি। তারপর আমরা নটটা আর লিখবো না। নট কেন লিখবো না? কারণ এটা তো নেগেটিভ। তাহলে কোশ্চেনটা কিসে হবে? অ্যাফার্মেটিভ। তাহলে নট দিলে কি সেটা অ্যাফার্মেটিভ হবে? না, নট দিলে সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে অবজেক্টটা লিখবো। জি জি, বুঝি নাই। নেভার থাকলে তো নেভারে অ্যাফার্মেটিভ ফর্ম কি? ইবার লিখবো। কেমন? নেভার থাকলে কি লিখবো? ইবার লিখবো। হ্যাঁ হ্যাঁ, সেটা যদি নেভার থাকে তখন এইভাবে হবে। তাহলে এই নিয়মটা লিখে ফেলেন। তাহলে আমরা আরেকটা নিয়ম লিখে দিব। এখন দেখেন,
আমরা কি লিখলাম অক্সিলারি ভার্ব থাকলে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যদি অক্সিলারি ভার্বটা যদি না থাকে তখন, না থাকলে কি করব? অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমরা দেখেন অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে? ডোন্ট অথবা ডাজেন্ট অথবা কি ডিডেন্ট, তারপরে সাবজেক্ট ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট, তারপরে কি সাবজেক্ট, এরপরে বি ওয়ান, তারপরে এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছেন এবার? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপরে কি প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব কি থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে। তাহলে এখন দেখুন আমরা কয়েকটা এক্সাম্পল দিই যেগুলোতে অক্সিলারি ভার্ব নাই। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কখন ডোন্ট, কখন ডাজেন্ট আর কখন ডিডেন্ট বসবে। কখন ডোন্ট, কখন ডাজেন্ট এবং কখন ডিডেন্ট বসবে। যদি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কি হবে? ডোন্ট অথবা ডাজেন্ট। ডোন্ট অথবা মেইন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডোন্ট অথবা কি ডাজেন্ট, আর ফার্স্ট ফর্ম হলে ডিডেন্ট। এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে প্রেজেন্ট ফর্ম হলে তো ডোন্ট বা ডাজেন্ট, তাহলে কখন ডোন্ট লিখবো কখন ডাজেন্ট লিখবো। ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ডাজেন্ট, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ডোন্ট। যেমন একটা এক্সাম্পল দেখেন, হি প্লেজ ফুটবল। হি প্লেজ কি, হি প্লেজ ফুটবল। এই বাক্যের মধ্যে সাবজেক্টটা কি? এই বাক্যের মধ্যে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব কি প্লেজ। ভার্ব এখানে কোন টেন্সে আছে? আমি লেখার সময় লিখবেন না, আমার সময় দিব তখন লেখার বোঝানোর সময় লিখবেন না, কারণ না বুঝে লিখে লাভ নাই। এটা হচ্ছে কি সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। ভার্ব কোন টেন্সে আছে? ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তো ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম কেমন, যদি প্রেজেন্ট ফর্ম হয় তখন আমরা কি লিখবো? ডোন্ট অথবা ডাজেন্ট। তাহলে এখন ডোন্ট হবে না ডাজেন্ট হবে, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট কোন পারসন, সিঙ্গুলার না প্লুরাল? যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কি লিখবো? তখন লিখবো ডাজেন্ট। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ডাজেন্ট লেখার দরকার আছে? জি না, ডাজেন্ট। তারপরে লিখবো আমরা কি, এবার আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি কি, তারপরে বি ওয়ান। এই বি ওয়ান না, বি ওয়ান মানে কি ডাজেন্ট, তারপরে সাবজেক্টের উপরে বি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম লিখবো। কারণ হচ্ছে ডু ডাজ ডিডের পরে যে ভার্বটা আমরা লিখি, ডু ডাজ ডিডের পরবর্তী ভার্বটা সবসময় বেস ফর্ম হয়, মনে থাকবে। ডাজেন্ট হি প্লে, তারপরে কি অবজেক্ট কি ফুটবল, এরপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। সবাই এটা কি বুঝতে পারছে? এরপরে কি আছে দেখেন, দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। তারপর হচ্ছে এটা আপনারা সমাধান করবেন নিজে নিজে। আরেকটা দিচ্ছি, হি প্লেড ফুটবল। দেন আপনারা এটা করবেন আর বাকি দুটো নিজে করবেন, করে আমাকে দেখাবেন। এই দেখুন এখানে আপনারা সমাধান করছেন তো, এখন মিলাই দেখেন কার কার মিলছে। যেহেতু প্লে প্রেজেন্ট ফর্ম তাহলে ডোন্ট অথবা ডাজেন্ট হবে। যে প্লে, তাহলে এখানে দেখেন এই প্লে তো প্রেজেন্ট ফর্ম তাহলে ডোন্ট অথবা কি ডাজেন্ট হবে। সাবজেক্ট হচ্ছে দে, দে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই না প্লুরাল, প্লুরাল তার মানে ডাজেন্ট হবে না। তা ডাজেন্ট না হলে কি হবে? ডোন্ট হবে। ডোন্ট ভার্বের বেস ফর্ম এখানে আছে, ডোন্ট দে। ভেরি গুড। ডোন্টের পরে হচ্ছে সাবজেক্ট বসে, সাবজেক্ট কি দে, তারপর হচ্ছে কি ভার্ব, এরপরে অবজেক্ট কি শেষ। আবার এখানে দেখেন এখানে ভার্ব কোন কোন ফর্মে আছে দেখেন তো, ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম হলে কি হয়? এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম, প্লেড এর বেস ফর্মটা কি প্লে, এরপর হচ্ছে অবজেক্ট, সরি, তারপর হচ্ছে ফুটবল হবে না,
এফ ডাবল ও টি বি। সবাই বুঝতে পারছেন এটি? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের নিয়ম শেষ, এগুলো থেকেই পরীক্ষা আসবে। এখন আমরা কিছু প্র্যাকটিস করব। নিয়মগুলো পড়া যাস না, এখন কি করব? প্র্যাকটিস করব। দেখেন আমরা কয়েকটা প্র্যাকটিস করব। কি লেখা আছে এখানে? হি ইজ আ গ্রেট, হি ইজ আ কি গ্রেট স্কলার। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নিই তাহলে আমরা প্রথমে কি লিখবো? এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখতে হবে। আছে, এবং এটা হচ্ছে অ্যাফার্মেটিভে, তার মানে আবার ইন্টারোগেটিভে কিসে হবে? নেগেটিভে। তাহলে প্রথমে আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে লিখবো। লিখছি কিনা? এখন এটা বাদ দিয়ে আর বাকিটা লিখে ফেলো, শেষ। এটা চাইতে সহজ আর কিছু আছে কিনা? নেই না, এটা চাইতে আরো সহজ। তাহলে আমরা কি করবো? এখানে এটাকে প্রথমে নিয়ে আসছি, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই ইজের সাথে কি যুক্ত করলাম? নট। তো এর সাথে নট যুক্ত করলে কি হয়? ইজে। এরপরে এই যে ইজটাকে বাদ দিলে আর কি থাকে? হি আ গ্রেট স্কলার, এই পুরোটা এখানে লিখে ফেলবো, শেষ। ইজি না? 2 নাম্বারটা কি দেওয়া আছে দেখেন, আই হ্যাভ নাথিং, আই হ্যাভ কি নাথিং টু সে, নাথিং টু সে। এখন এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাভ। দেখেন তো এটা কি নেগেটিভ না অ্যাফার্মেটিভ? মূলত এটা হচ্ছে কি নেগেটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমার কোশ্চেনটা কিসে হবে? অ্যাফার্মেটিভ। তাহলে অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে লিখব, হ্যাঁ। এরপর সাবজেক্ট আই, তারপর নাথিং এর জায়গায় নাথিং অ্যাফার্মেটিভ ফর্ম কি? এনিথিং। নাথিং এর জায়গায় আমরা কি লিখব? এনিথিং টু সে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। মনে থাকবে? প্রথমে হ্যাভ বসবে, তারপরে সাবজেক্ট, এরপর নাথিং তো নেগেটিভ, তার অ্যাফার্মেটিভ লিখলে কি হবে? এনিথিং, এরপরে টু সে। কোনটা যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন। রাউফ একটা প্রশ্ন করছিল না, নেভার থাকলে কি হবে? এই যে একটা আছে, আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস, ফরগেট ইউর অ্যাডভাইস। দেখেন শেল অক্সিলারি ভার্ব না? তাহলে আমরা এটাকে প্রথমে লিখবো শেল, তারপর সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি? আই। নেভারের জায়গায় কি লিখবো? এবার এটা নেগেটিভ না, তার অ্যাফার্মেটিভটা লিখতে হবে। এরপরে ফরগেট ইউর, আর বাকিটা যেভাবে আছে ওইভাবে থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। শুনেন, শুধুমাত্র পরিবর্তনটা কি অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, আর নেভার থাকলে কি লিখবো? আর কোনো পরিবর্তন হবে না। এরপরে আছে এভরিবডি ফিয়ার্স ডেথ, এভরিবডি ফিয়ার্স ডেথ। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নিই, যেহেতু সাবজেক্ট এভরিবডি আছে, তাহলে আমরা কি লিখবো শুরুতে? এভরিবডি থাকলে কি লিখবো? হু, হু ডাজেন্ট, হু কি ডাজেন্ট। এরপরে ভার্বের কি? বেস ফর্ম, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। সাদাতে বসে বসে দুষ্টুমি করতেছে, অনেক ঘুম আসে তার। তুমি রাতে ঘুমাও না? চকিদারি নি করো? কি বলছো বুঝি নাই। ও চোখ জ্বলে, আমি ভাবছিলাম বলছো যে তুমি রাতে চকিদারি করো, বুঝছো নি? ও হচ্ছে মানে এলাকা পাহারা দেয় আর কি, এই জন্য ঘুমাইতে পারে নাই। তাহলে এখন বুঝছেন আপনারা? এবার আরেকটা দেখেন, হি ওয়াজ নট আ ফুল, হি ওয়াজ কি? 5 নাম্বার, হি ওয়াজ নট আ ফুল, হি ওয়াজ কি নট আ ফুল। এটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ওয়াজটা আগে চলে আসবে, যেহেতু এটা নট, নটটা বাদ যাবে। তাহলে আমরা সাবজেক্ট আর অবজেক্টটা লিখবো এখন। ওয়াজ হি আ ফুল, কেমন? প্রশ্নবোধক চিহ্ন। তারপর কি দেওয়া আছে? নান হ্যাজ এভার সিন সাচ আ ফাইন সাইট, নান হ্যাজ এভার, none has ever seen such a fine sight.
চাচা ফাইন সাইড। দেখেন যেহেতু নান আছে, নান থাকলে আমরা কি লিখবো? আর কোনো পরিবর্তন হবে নি? না, শুধু নানে পরিবর্তন হবে কু, আর বাকি সবকিছু যেভাবে আছে সেভাবে থাকবে। বুঝতে পারছেন? আর কোনো পরিবর্তন হবে না। তাহলে ইন্টারোগেটিভটা সহজ না? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সহজ না? আপনাদের 7-এ হচ্ছে হাফ ইয়ারলি বলেন বা বার্ষিক পরীক্ষা বলেন, একটা প্রশ্ন এখান থেকে থাকবে, এবং এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত থাকবে। ইন্টারোগেটিভটা 1-2টা প্রশ্ন থাকবে, শুধু এই নিয়মগুলো থেকে, আর অন্য কোনো নিয়ম নাই। এগুলো থেকেই আসে পরীক্ষায়। বুঝতে পারছেন? এখন এগুলা নিজে নিজে করবেন, প্রশ্নটা লিখে সমাধানটা নিজে নিজে করবেন।